নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার স্বাস্থ্য বিষয়ক বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা কথা বলবো গৌতম পাল মহাশয়ের সঙ্গে, যিনি শান্তিনিকেতন ফার্মাসি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আজকের আমাদের টপিক স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রফি। এই বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব, অসুখটি সম্পর্কে জানবো, এর ট্রিটমেন্ট কি এবং কিভাবে সুস্থতা পাওয়া যায় সেই বিষয় নিয়ে আজকের আমাদের এই আলোচনা। গৌতম বাবুকে পজিটিভ বার্তায় স্টুডিওয়ে জানাই অনেক স্বাগত। নমস্কার স্যার। প্রথমে আপনার সম্পর্কে একটু আমাদের দর্শকদের জানান। আমি গৌতম পাল। আমি অ্যাকচুয়ালি এমফার্ম কমপ্লিট করেছি এবছরই এবং এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে ফার্মাসিউটিক্সের ডিপার্টমেন্টে জয়েন করেছি শান্তিনিকেতন ফার্মাসি কলেজে। এইটুকুই। আপনাদের সকলের অবগতির জন্য জানাই, শান্তিনিকেতন ফার্মাসি কলেজে ইতিমধ্যে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে। এটি পিসিআই অ্যাপ্রুভ একটি ইনস্টিটিউশন। যারা ফার্মাসি নিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ করার স্বপ্ন দেখছেন তারা ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারেন। এটি মুলুক গোবিন্দপুরে অবস্থিত। শান্তিনিকেতন মেডিকেল কলেজ লাগোয়া একটি কলেজ। আমরা চলে যাব আমাদের প্রশ্নোত্তর পর্বে। প্রথম যে প্রশ্ন আপনার কাছে, স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রফি কি এবং এটি কিভাবে স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে, এটা সম্পর্কে একটু যদি বলেন। হ্যাঁ, প্রথমে বলি স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি একটা বিরল রোগ। এটা বাচ্চাদের হয়, একদম বাচ্চাদের, বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদেরই দেখা যায়। যেটা মূল কারণ হলো জেনেটিক কারণ। জেনেটিক কারণের জন্য, জিনগত কারণের জন্য কি হয় না, যে মোটর নিউরন আছে স্পাইনাল কর্ড বা ব্রেনে, এই মোটর নিউরনের কার্যকারিতাটা হারিয়ে যায়। এই কার্যকারিতা হারিয়ে যাওয়ার জন্য মোটর নিউরনগুলো স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। ওই জন্য আমাদের যে পেশিতন্ত্র আছে বা আমাদের যে নার্ভ, তাদের কাজ ঠিকমতো করতে পারে না। আচ্ছা, এই প্রসঙ্গে আমার আরেকটি প্রশ্ন আপনার কাছে, যে এই রোগের প্রধান কারণ কি এবং এর জেনেটিক দিকটি নিয়ে আপনি বলছিলেন, সেটা একটু বলুন। প্রধান কারণ কি হতে পারে? এর প্রধান কারণ যদি বলি, এটা SMN1 জিন একটা আছে, যেটা সারভাইভাল মোটর নিউরন 1, এই জিনের অনুপস্থিতি। আমি যদি নর্মালি বলি যে শুধু SMN1 জিনের অনুপস্থিতি থাকলে এটা সবচেয়ে বেশি এফেক্ট করে শিশুকে। অনেকের ক্ষেত্রে যদি SMN1 জিনটার অনুপস্থিতি না থাকে, সেক্ষেত্রে কি হয় না, যে SMN1 জিন, যে সারভাইভাল মোটর নিউরন জিন, এ কী করে প্রোটিন তৈরি করে। এই প্রোটিনটা কাজ কি না, এই প্রোটিন যে আমাদের যে মোটর নিউরন আছে, এই মোটর নিউরনের কার্যকারিতাকে করার জন্য সাহায্য করে। কারণ কি, প্রতিটা জিনিসের একটা পুষ্টি দরকার, কাজ করতে গেলে পুষ্টি দরকার। যেটা প্রোটিনটা তৈরি করে এই সারভাইভাল মোটর নিউরন, এই পুষ্টিটা মোটর নিউরনে প্রোভাইড করে, যেটা নিয়ে ওরা তাদের সক্ষম হয় এবং কাজ করতে করে। কিন্তু যদি এই SMN1 জিনটারই অনুপস্থিতি থাকে, তাহলে কাজ করতে পারবে না। এটাই হচ্ছে মূল কারণ। কোন বয়সে এই রোগটি প্রকাশ পায় এবং এর ধরনগুলো কি কি, এটা যদি বলেন। কোন বয়সে যদি বলি, অ্যাকচুয়ালি এটা টাইপ আছে। আমি নর্মালি টাইপ 1 যে রোগটা, স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 1, এই টাইপ 1 এর ক্ষেত্রে 6 মাসের মধ্যে, বাচ্চাদের 6 মাসের মধ্যে প্রকাশ পেয়ে যাবে। কি না, মোটামুটি যদি দেখেন যে বাচ্চা ঠিকমতো করে ঘাড় সোজা করতে পারছে না, ফিডিং করতে পারছে না, সেক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হবে অনেকটা যে এটা হতে পারে। তাছাড়া আস্তে আস্তে মাসের দুর্বলতা, মাসের উইকনেস, বসতে পারবে না, বা বসতে পারবে না তো অবশ্যই। বা টাইপ 2, এরপরে আসি টাইপ 2। টাইপ 2 যদি যে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি, এক্ষেত্রে কি হয়, বসতে হয়তো পারবে কিন্তু দাঁড়াতে পারবে না। আচ্ছা, অতটা এফেক্ট করে না টাইপ 1-এর মতন, বাট মোটামুটি বসতে পারবে, হয়তো দাঁড়াতে পারবে না। বা টাইপ 3-র ক্ষেত্রে কি হয় না, দাঁড়াতে পারবে বাট হাঁটতে পারবে না বা ছুটতে পারবে না। এইসব প্রবলেমগুলো দেখা দেয়। মাস্কুলার অ্যাট্রফি সাধারণ উপসর্গ যেগুলো হয় সেগুলো কি, কিভাবে বুঝবে রোগী যে এই রোগে আক্রান্ত? আমি আপনাকে বললাম যে উপসর্গগুলো কিছুক্ষণ আগে, যে টাইপ 1 রোগীদের ক্ষেত্রে যে মেন উপসর্গ, যে তারা মেন হচ্ছে স্পাইনাল কর্ডের যে নার্ভ, সেই নার্ভ যদি ঠিকমতো করে কাজ না করে, স্নায়ু যদি ঠিকমতো করে কাজ করে, তারা ঘাড় সোজা করতে পারবে না।
আর ওখানে যে নার্ভ যদি কাজ না করে সেক্ষেত্রে ফিডিং করবে, খাবার খাবে, খাওয়ার সময় প্রবলেম দেখা দেবে। কি দেখা দেবে না, যদি নর্মালি নার্ভ যদি কাজ না করে আমাদের খাবার খাওয়ার সময় কি হয়, যে নর্মালি খাবার খাওয়ার সময় আমাদের খাদ্যনালী দিয়েই খাবারটা যায়, তখন সময় যে শ্বাসনালীতে ওটা নার্ভ, কিন্তু যদি নার্ভ ঠিকমতো না কাজ করে তখন কি হয় যে খাবারটা শ্বাসনালীতে চলে যেতে পারে, সেক্ষেত্রে খাবার খেতে প্রবলেম হবে। আর কি না, আস্তে আস্তে যত বয়স বাড়বে তত মানে নার্ভ ঠিকমতো অকেজো হতে থাকবে, কাজ করবে না, সেক্ষেত্রে শ্বাসকষ্ট হবে, তখন অক্সিজেনের সাপোর্ট দিতে হবে, এসব প্রবলেমগুলো দেখা দেবে। মাসেলের উইকনেস, মাসেল দুর্বলতা হবে, মানে বসতে এরকম পারবে না। পরিস্থিতি কখনো দেখা গেলে সঙ্গে সঙ্গে ডক্টরের অবশ্যই শরণাপন্ন হতে তখনই হবে। ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। কোন ধরনের পরীক্ষার মাধ্যমে এই রোগটিকে শনাক্তকরণ করা যেতে পারে? প্রথমে তো বললাম এই উপসর্গগুলো, এগুলো দেখে তো মোটামুটি একটা আইডিয়া নেওয়াই যায় যে এই রোগটা হতে পারে। তাছাড়া যে ভিতরে যে মূল কারণ, জেনেটিক কারণ, এই জেনেটিক টেস্টের মাধ্যমে আমরা দেখতে পারবো যে এটা অ্যাকচুয়ালি যে SMN1 জিনের অনুপস্থিতি বা এর ঠিকমতো কাজ করছে না, না কি পজিশনে আছে আমাদের SMN1 জিনটা, ওটা আমরা পরীক্ষার মাধ্যমে বুঝতে পারলে ওইটা ট্রিটমেন্ট করতে পারবো এইভাবে। আরেকটা এখন যেটা নতুন আরেকটা বেরিয়েছে যে যদি আমরা প্রেগনেন্সি অবস্থায় বাচ্চাদের একটা টেস্ট বেরিয়েছে, যে টেস্টের করে ডায়াগনোসিসের মাধ্যমে বুঝতে পারা যাচ্ছে যে অ্যাকচুয়ালি বাচ্চার ক্ষেত্রে ওই প্রবলেমটা আছে কি না। আচ্ছা, আমার প্রশ্ন এটাই ছিল যে বর্তমানে কি ধরনের চিকিৎসা পদ্ধতি আছে। আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে এটাই ছিল, আপনি অনেকটাই উত্তর বলে দিয়েছেন আমাদেরকে। এই যে জিন থেরাপির বলছেন, জিন থেরাপি কিভাবে স্পাইনাল মাসকিউলার অ্যাট্রফিতে কাজ করে সেটা একটু সংক্ষিপ্তভাবে আমাদের জানান। জিন থেরাপি কীভাবে কাজ করে যদি প্রথমেই বলি, অ্যাকচুয়ালি প্রথম আমাদের যে অ্যাকচুয়ালি জিন থেরাপির ট্রিটমেন্টটা আমি বলি মেন, অ্যাকচুয়ালি আমাদের মেন এখন নোবেল একটা জিন থেরাপি বেরিয়েছে, আগে ছিল না। আগে একটা অন্য সাপোর্টিভ হিসাবে কাজ করানো হতো, এখন নতুন একটা জিন থেরাপি বেরিয়েছে, যেটা হচ্ছে অনাসেমনোজেন অ্যাবিপ্রাভেক বলে একটা কেমিক্যাল কম্পোজিশনের মেডিসিন, যেটাতে কি হয় না একটা ভিক্টরের মাধ্যমে আমরা SMN1 জিনটাকে বাইরে থেকে আমরা প্রবেশ করে দিই বডির মধ্যে। যেহেতু রোগীর মেন প্রবলেম SMN1 জিন বা সার্ভাইভাল মোটর নিউরন 1 জিনের অনুপস্থিতি বা এর কাজ করার ক্ষমতা না থাকা, ওই জন্য আমরা বাইরে থেকেই ওই SMN1 জিনটাকে আমরা যদি প্রবেশ করে দিতে পারি, তাহলে এই SMN1 জিন আগের মতনই কাজ করবে, বডিতে নর্মালি যে কাজ করে সে কাজই করবে। তো এই জন্য আমরা একটা নতুন যে বললাম আপনাকে পদ্ধতি, ওর মাধ্যমে জিনটাকে আমরা প্রবেশ করে দিয়ে দিই, তাহলে নর্মালি কাজ করবে, এইভাবেই সেম আগের মতনই বাচ্চা ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে পারবে। রোগীর পরিবার বা কেয়ার গিভারদের জন্য কি ধরনের সহায়তা বা পরামর্শ প্রয়োজন? রোগীর পরিবারের জন্য অবশ্যই আমি প্রথমে আমার নিজের যদি বলি, এটা খুবই একটা বিরল রোগ, সেই জন্য এটা একটা মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে এবং সামাজিক দিক থেকে এদের সাহায্য করা উচিত। ওই জন্য আমার মনে হয় এটা যদি প্রত্যেকে, আমাদের সমাজের প্রত্যেকে যদি কিছু পরিমাণে ওদের আর্থিক দিক থেকেও সাহায্য করতে পারি, তাহলে এটার আমরা প্রতিকার বা এটা আমরা রোগীকে আমরা ভালো করে তুলতে পারি। এবং এটাই গভর্নমেন্ট কিছু ডোনেট করে বা গভর্নমেন্ট সাহায্য করে তো আরও ভালো হবে এই কাজটা। কারণ আমি এখনও বলিনি, এটা ব্যাপারটা হলো যে এই যে ট্রিটমেন্ট জিন থেরাপি, এটা খুবই কস্টলি ট্রিটমেন্ট। কারণ একটা ডোজে, এটা যদিও একটা ডোজে এটা ট্রিটমেন্টটা করা যায়, জিন থেরাপি ওয়ান ডোজ আইভিতে দিলে, ইন্ট্রাভেনাসলি যদি আমরা অ্যাডমিনিস্টার করি, তো এটা আর কোনো ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে না, ওয়ান টাইম ট্রিটমেন্ট। কিন্তু ওই ওয়ান টাইম ট্রিটমেন্টই প্রায় 15 কোটি টাকার মতন কস্ট একটা ওয়ান টাইম ট্রিটমেন্টের জন্য। তো খুবই কস্টলি মেডিসিন। তো এটার জন্য সব পরিবারের ক্ষেত্রে সমান মানে সম্ভব হয়ে ওঠে না, এটা ওই জন্যই আর্থিক দিক থেকে আমরা যদি প্রত্যেকে এগিয়ে আসি তো অনেক সুবিধা হয়। আচ্ছা, এই রোগী আক্রান্ত যারা, শিশুদের মানসিক ও সামাজিক বিকাশে কি ধরনের চ্যালেঞ্জ থাকে? মানসিক দিক থেকে তো চ্যালেঞ্জ থাকেই, কারণ কি না, তারা যেহেতু নর্মাল শিশুদের মতন নয়, তো তারা নর্মালি খেলাধুলা সব নর্মাল শিশুদের মধ্যে করতে পারে না বা দৌড়াদৌড়ি করতে পারে না। তো একটা আত্মবিশ্বাস হারিয়ে যাওয়ার একটা ব্যাপার চলে আসে শিশুর মধ্যে, তো সেখানে তাদেরকে তখন সাপোর্ট করা উচিত। আর সামাজিক দিক থেকে যদি বলি, সামাজিক যে সমাজে যারা মানে স্কুলে যে যাবে,
স্কুলে বাচ্চাদের সাথে মানে মিশা একটা ব্যাপার থাকে, তো অনেকে তাদের সাথে মিশতে চাইবে না বা সে মিশতে পারবে না, যে সামাজিক দিক থেকে অনেকটা মানে পিছিয়ে যায়, সেক্ষেত্রে আমাদের তাদের পাশে দাঁড়িয়ে সাপোর্ট করা উচিত শিশুদেরকে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে যে এই রোগের যে চিকিৎসা আপনি বললেন সেটা তো খুবই ব্যয়সাধ্য। ভবিষ্যতে এই রোগের চিকিৎসায় কি ধরনের অগ্রগতি বা গবেষণা রয়েছে করা যেতে পারে সেটা যদি একটু বলেন। এই যে আমি যেটা বলছিলাম চিকিৎসা পদ্ধতি, এ, খুবই কস্টলি ট্রিটমেন্ট যেটা বললাম, যেটা অনাসেমনোজেন এফেপ্রাভিক, যেটা অ্যাকচুয়ালি জলজেন্সমা বলে আমরা চিনি সবাই। তো এই ট্রিটমেন্টটার আর করানোর টাইম হচ্ছে 2 বছরের মধ্যে, শিশু 2 বছরের মধ্যে করাতে হয় এবং শিশুর বডি ওয়েট 21 কেজির মধ্যে হতে হবে, একটা সীমাবদ্ধতা থাকে। তো এই সীমাবদ্ধতা যদি পেরিয়ে যায় আমরা আর ট্রিটমেন্ট করাতে পারবো না ওই মেডিসিন দিয়ে বা ওই জিন থেরাপি দিয়ে আমরা ট্রিটমেন্ট করাতে পারবো না। সেই জন্য এখন একটা রিসার্চ চলছে যে যাতে আমরা এর যদি 2 বছরের বয়স পেরিয়ে যায়, মানে ওল্ডার এজ বয়সের মানে যেসব রুগী আছে তাদের ক্ষেত্রে আমরা যদি এই জিন থেরাপি ট্রিটমেন্ট করতে পারি, এই জন্য একটা রিসার্চ চলছে যাতে ওই এজ বা ওয়েটের কোনো সীমাবদ্ধতা থাকবে না। এই জন্য কী করতে হচ্ছে, আমাদের যে রিসার্চ চলছে এটা অ্যাকচুয়ালি আইভি মানে ইন্ট্রাভেনাস রুটে দেওয়া হয়। ওটাকে যদি আমরা স্পাইনাল ক্যানেলে দিতে পারি, মানে ডাইরেক্টলি স্পাইনাল ফ্লুইডের ওখানে ক্যানেলে দিতে পারি, সেক্ষেত্রে আমরা এই সীমাবদ্ধতা ছাড়িয়ে যেতে পারবো। এটা নিয়ে রিসার্চ চলছে এখন। তাছাড়াও আরেকটা যেটা রিসার্চ যেটা চলছে, ওই আপনাকে বললাম যে প্রেগনেন্সি অবস্থাতে যদি রুগী এফেক্টেড হয় সেক্ষেত্রে ডাইরেক্টলি মানে ডিউরিং প্রেগনেন্সি আমরা ট্রিটমেন্ট করতে পারি, সেটা নিয়ে একটা রিসার্চ চলছে। আপনারা শুনলেন আজকের আমাদের বিশেষ পর্ব ছিল স্পাইনাল মাসকিউলার অ্যাট্রফির উপর। এই বিষয়ে আমরা কথা বললাম গৌতম বাবুর সঙ্গে। আশা রাখি প্রত্যেকের এই ওনার যে আজকের যে উপদেশ আমরা শুনলেন এবং কিভাবে তার ট্রিটমেন্ট করতে হবে সেই বিষয় নিয়েই ছিল আমাদের এই আলোচনা। সকলে ভালো থাকবেন এবং এই রোগটির সম্পর্কে একটু অবগতির জন্য সকলকে বলবো সচেতন করুন মানুষকে এবং এগিয়ে আসুন, কারণ বহুত একটি বিরল রোগ এবং তার যে কস্ট ব্যয় সাপেক্ষ একটি অসুখ। মানুষের সচেতনতা দরকার, একই সাথে সাহায্যের হাতও দরকার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভিটির সঙ্গে থাকবেন। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। নমস্কার।